2023 সালের বসন্ত সময়, এরকম মানে মার্চ এর সময়ের দিকে একদিন দুপুরবেলা আমাদের বাড়িতে আসে আমার এক দূর সম্পর্কের পিসি, ডলি পিসি আর কি, ওনার ছেলে রাজা এবং তার বন্ধু। এবার আমার সেদিনে ঘটনাক্রমে সেদিনে একটি রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আমার 1 ঘন্টার ক্লাসিক্যাল বাঁশির অনুষ্ঠান ছিল, আমি 1 ঘন্টা সেখানে পারফর্ম করব না, আমি বেরোবো, রেডি হয়ে বেরোবো, সেরকম সময় ওরা আসে। এবং রাজার সঙ্গে আমাদের মানে আমার ব্যক্তিগত খুব সখ্যতা ছিল ছোটোবেলা থেকেই, ভীষণ মানে আমরা খেলাধুলা করতাম একসঙ্গে, ওদের বাড়িতে যখন যেতাম বা ওরা যখন আমাদের বাড়িতে আসতো, মানে একসঙ্গে খেলাধুলো থেকে। বয়সের খুব একটা তফাৎ নয়, আমার থেকে বছর 2-1 হয়তো বড়, আর সেই জন্য আমরা তুই তুই বলেই কথা বলতাম, কিন্তু আমি মাঝে মাঝে তুমিও বলতাম যেহেতু বয়সে বড়। তো ওরা আসে, ওকে দেখে খুব ভালো লাগে, এসে বলি যে আমি তো এখন বেরোচ্ছি, আমার এরকম অনুষ্ঠান আছে, ফিরে এসে আজকে খুব সুন্দর করে আড্ডা হবো। তখন ওর বন্ধুর সঙ্গে যে সঙ্গে এসেছে আর কি পরিচয় করে দিল, ছেলেটির নাম হচ্ছে প্রণব, ওরা একসঙ্গেই চাকরি করে, দুজনেই কর্পোরেটে আছে কলকাতাতেই। আর মানে এই ডলি পিসিদের বাড়ি মানে রাজাদের বাড়ি হচ্ছে মধ্যমগ্রামে, আর ওই প্রণবদের গ্রামের বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি হচ্ছে তোমার বাঁকুড়ায়। এবার পরিচয় হলো, আমি বললাম যে আমি ফিরে এসে আলোচনা হবে, আড্ডা হবে, গল্প হবে, অনেক দিন পর দেখা হচ্ছে, বলে আমি ওখান থেকে অনুষ্ঠানে চলে যাই। রাত্রিবেলা ফিরে আসি, ফিরে এসে দুজনে মানে আমরা 3 জনে বসে খুব ভীষণ আড্ডা হয় সন্ধ্যেবেলার পর রাত্রিবেলা। আর বসন্তকালের সময়টা দেখবে খুব হাওয়া চলে রাতের দিকে, আর আমাদের গ্রামের দিকে তো মানে ফাঁকা, 10টার পর তো পুরোপুরি এমনি ফাঁকা হয়ে যায়। আমরা 3 জনে একটু বাইকে সবাই ঘুরলাম, আড্ডা হলো। আড্ডা হতে বাইকে মানে আমি চালাচ্ছিলাম আমার বুলেটটা, আর ওরা দুজন বসে আছে। বসে বসে রাজা বলল যে এরকম আমাদের এরপর ছুটি আছে, গ্রামের বাড়ি, প্রণবের গ্রামের বাড়ি জানিস, ওদের খুব সুন্দর জায়গা, মানে এখানের থেকেও আরও বেশি সুন্দর, এটা তো গ্রাম কিন্তু ওদেরটা আরও ভেতরের গ্রাম, একদম আরও সুন্দর জায়গা, অনেক কিছু আছে, ঘোরার জায়গা আছে, পুকুর আছে, জঙ্গল আছে। আর ঠিক আছে। ও তখন প্রণবও বললো হ্যাঁ একদিন চলো সবাই ওখানে, খুব সুন্দরভাবে আড্ডা হবে, গল্প হবে। তো সেই করে আমরা ফিরে আসি রাত্রিবেলা, ওই প্ল্যানই রয়ে গেল। এইবার মোটামুটি তোমার মাসখানেক কেটে গেছে, মাস 2-3 কেটে গেছে, মানে বর্ষা আসবো এরকম একটা সময়, জুলাই সম্ভবত, জুনের শেষ দিক, জুলাই, বৃষ্টি একটা আবহাওয়া শুরু হয়েছে। ফোন, আমার কাছে মেসেজ আছে ফোনে, ফোন নয় মেসেজ আছে, রাজা মেসেজ করে আমাকে যে এরকম মনে আছে আমরা সেই প্ল্যান করেছিলাম প্রণবদের বাড়ি যাওয়া হবে বাঁকুড়ায়, আড্ডা হবে, গল্প হবে। আমি বললাম হ্যাঁ 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 মনে পড়েছে। বলছে তোর কি সময় হবে আগামী সপ্তাহে? তাহলে আমরা দুজনেই ছুটি পেয়েছি, একটা লম্বা ছুটি আছে 4-5 দিনের, তাহলে 2 দিন ওদের ওখান থেকে তাহলে আমরা যাবো বলে প্ল্যান করছি। আমাকে প্রণব বললো তোর সঙ্গে একটু কথা বলতে, তোকে নিয়ে যেতে, তাহলে খুব ভালো হবে, যাবো একসঙ্গে। এবং দাঁড়াও আমি আগে দেখি যে আমার কী কী মানে শিডিউল রয়েছে, কারণ আমার কোথাও যাওয়া এগুলো নির্ভর করে সম্পূর্ণ ওই অমাবস্যা, পূর্ণিমা বা কোন কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের, সেইগুলোর উপর নির্ভর করে, বা মন্দিরে কী অনুষ্ঠান আছে সেইগুলোর উপর নির্ভর করে চলে। আমি বললাম দাঁড়া একটু দেখে নিই, তোমায় জানাচ্ছি। বলে আমি দেখলাম যে না ওই সময় কোনো কিছু নেই। প্ল্যান হলো যে সেই দিন ছিল শনিবার, মানে যেদিন যাওয়ার ডেট ঠিক হয়েছিল আর কি, যে শনিবার। আমি ঠিক আছে শনিবার সকাল থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট চলে, তাহলে ওই কাজ শেষ করে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। সেই মতো হয়। আর ওরা আগেই চলে গেছে, প্রণব নিজের বাড়ি চলে গেছে, শুক্রবার মোটামুটি ও বাড়ি চলে গেছে। শনিবার দুপুরবেলা ওই 2:30-3টে নাগাদ এরকম হবে, তোমার রাজা এলো আমাদের বাড়িতে। ওর একটা কালো ব্ল্যাক তোমার আছে হন্ডা সিটি, ওটা নিয়ে এসে বললো চলো আমরা আসলে এখান থেকে বেরিয়ে যাব। আমার তখন সেই সবে আমাদের অ্যাপয়েন্টমেন্টটা শেষ হয়েছে একটা, তারপরে আমি লাঞ্চটা সেরে, ও লাঞ্চ করেই এসেছে, আমি বললাম লাঞ্চ করবে, বললো না না লাঞ্চ করবো না, লাঞ্চ সেরে এসেছি আমি। তাহলে ঠিক আছে চলো, আমি লাঞ্চটা করে নিই, রেডি হয়ে যাই। আগে থেকে একটু ব্যাকপ্যাক ছোটো করে, 1-2 দিন থাকবো ওখানে, এমন আর কিছু নেওয়ার জিনিস নেই, টুকটাক দরকারি জিনিসপত্র কিছু, সামান্য জামা কাপড়, তো নিয়ে আমি ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম, দুজনে বেরোলাম। আর বাঁকুড়া যাওয়ার জন্য আমাদের ওই দিক দিয়ে আরামবাগ হয়ে যেতে হয়, 26 নম্বর অহল্যাবাড়ি ধরে, মানে আমাদের বাড়ি যেখান থেকে পাশ থেকেই 26 নম্বর রোড, ওই 26 নম্বর রোড ধরে আমরা আরামবাগের দিকে যাই, মানে আরামবাগ হয়ে ওদিকে করে যাব। মানে লোকেশান, গুগল লোকেশান যেটা দিয়েছিল মোটামুটি আমাদের পৌঁছাতে হবে, দেখাচ্ছে প্রায় 8:30-9টা বেজে যাবে রাত্রি। আমরা ওখান থেকে বেরোলামই প্রায় 4:10-15, ঠিক আছে। ওই 2:30-3টে এসছে, তারপর আমি রেডি হয়ে বেরোতে মানে 4:10-15 বেরিয়েছি, আর ওখানে পৌঁছতে দেখো 8:30-9টা বাজবে দেখাচ্ছে গুগল লোকেশানে। এবার যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি, গল্প করছি, আড্ডা মারছি, অনেক দিন পর একসঙ্গে কোথাও বেরিয়েছি, মানে অনেক দিন পর বলা ভুল, মানে আমরা প্রথমবারই একসাথে কোথাও বেরিয়েছি আমি আর রাজা এরকম কোনো জায়গায়। খুব গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, গান চলছে, এবার মাঝে মধ্যে দাঁড়াচ্ছি, চাটা খাওয়া হচ্ছে, রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে।
যেতে রাস্তা মাঝখানে কিছু জায়গা খারাপ আছে, যেতে যেতে বারবার দাঁড়ানো হচ্ছে কোনো একটা জায়গায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম সন্ধে নেমে টপকে গেছে। তখন লাস্ট যখন আমরা দাঁড়াবো বলে ঠিক করি, তখন মোটামুটি দেখাচ্ছে ওই 8 কিলোমিটার মতো বাকি আছে। এবার আমরা মেন রাস্তা ছেড়ে দিয়ে মানে ওদের যে মানে শহরের রাস্তা, সেই রাস্তা ধরেছি। সেই রাস্তা থেকে এবার আমরা ওদের গ্রামের রাস্তায় ঢুকবো, এরকম জায়গা 8 কিলোমিটার দেখাচ্ছে, মানে ওদের ওই গ্রামের রাস্তা দিয়ে 8 কিলোমিটার দেখে তারখান থেকে আবার লেফট টার্ন নিতে হবে দেখাচ্ছে। তখন ওই 2-3 কিলোমিটার পরেই ওর বাড়ি। ঠিক আছে, এবার যে রাস্তাটা আমরা ধরেছি সেই রাস্তাটা মোটামুটি খুব মানে সিঙ্গেল ওয়ে, মানে একটা গাড়ি গেলে একটু চেপে দাঁড়ালে তবে পাশে যাবে, একটা গাড়ি যাবে, আর দুপাশে পুরো বন জঙ্গল। এবার ওই রাস্তা ধরেছি। এইবার মাঝখানে একটা কথা বলি, না এটা বলবো না, এটা শেষে বলবো। তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, যেতে যেতে হঠাৎ করে গান চলছে, আর এত সুন্দর লাগছে। আমি মানে মানে গাড়ির লাইটটা পড়ছে, দুপাশের গাছ, অসাধারণ একটা সুন্দর লাগছে, আর কোথাও কোনো লোকজন নেই, দারুণ লাগছে। আর গাড়িতে চলছে, গান চলছে, আর আমার খুব পছন্দের কিশোর কুমারের গানগুলো খুব ভালো লাগে। ও শাম কুছ আজীব থি, এরকম একটা গান চলছিল। আমার মনে আছে খুব স্পষ্ট ওই সময়টা, কারণ মনে আছে, আমি বলছি কেন মনে আছে। খুব মানে ঘটনাটা খুব একটা ভালো জিনিস হয়নি ওখানে তখন আমাদের সঙ্গে। এবার যেতে যেতে আমাদের রাজা হঠাৎ করে এই এরকম কী হলো, মানে ওর ওই লুকিংয়েতে দেখতে পেয়েছে, কিছু একটা দেখেছে, মানে দেখে গাড়িটা ও বিচলিত হয়ে পড়েছে পুরোপুরি, গাড়িটা এদিক ওদিক করে ফেলেছে। কী হলো বলছে, গাড়ির পিছনে কে দেখ, গাড়ির পিছনে কে দেখ। আমি গাড়ির পিছন বলতে আমি কাজটা নামিয়ে বাইরের দিকে দেখ, বলছি ওই পিছনে আমাদের সিটে দেখ পিছনে। আমি সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে পিছনে দেখছি কেউ নেই। আমি বলছি কেন, কী হয়েছে, কে নেই, কী দেখেছিস? বলছে যে কে একজন বসেছিল, আমি লক্ষ্য করেছি। দেখ হয় না, এতক্ষণ গাড়ি চালিয়ে এসেছি তো কিছু হ্যালুসিনেশন হচ্ছে। বলো না রে, আমি কাউকে দেখেছি। এবার আমার না তৎক্ষণাৎ মাথায় এসেছে, আমরা যখন ওই 3 জনে মিলে যখন বাইকে করে ঘুরছিলাম রাত্রিবেলা, যখন এদের এখানে আসার প্ল্যানিংটা হচ্ছিল, তখন ওরা হাসতে হাসতে একটা কথা বলেছিল আমাকে। সেই কথাটা আমার মনে পড়ে গেছে। আমি তখন কী করলাম, আমি বললাম দাঁড়ানোর দরকার নেই, চল, কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? বলো না, দাঁড়ানোর দরকার নেই, চল বলে আমি কী করলাম, আমি নিজে একটু নিজের মতো করে গার্ড নিয়ে নিলাম, আর ওর মাথাতে হাত দিয়ে একটু জব করে নিলাম, করে নিয়ে বললাম। এবার কিছুটা যাওয়ার পর কিছুক্ষণ মানে জাস্ট ওটা শেষ করে জাস্ট একটু এগিয়েছি, দেখি বাবার ফোন বাজছে। এবারে আমার ফোন থেকে যেহেতু গানটা চলছিল, ব্লুটুথ কানেকশানে চলছিল, তখন ওই পুরোটা মানে সাউন্ড সিস্টেমই ফোনটা এসছে, রিং হচ্ছে। আমি ডিসকানেক্ট করে ফোনটা ধরে বাবা বললো যে পৌঁছে গেছিস তোরা? আমি বললাম না, এখনও পৌঁছাইনি, আমরা এসে গেছি, আর 8 কিলোমিটার মতো বাকি, 7-8 কিলোমিটার বাকি আছে, পৌঁছে যাবো, কোনো চিন্তা করার কারণ নেই। আর ঢুকে গিয়ে ফোন করে দিচ্ছি, মানে কোনো অসুবিধা হয়নি তো? বাবা আমাকে বললো না কোনো অসুবিধা। আমি বললাম না, কিছু অসুবিধা হয়নি। এবারে বাবার ফোনটা আসতে আমাদের ভয় মোটামুটি এটা কেটে গেছে পাট করে। আমরা তৎক্ষণাৎ ভাবিনি যে এইরকম হলো, তার সঙ্গে সঙ্গে বাবার ফোন এলো, এটা কি কাকতালীয় না অন্য কিছু ব্যাপার, আমরা এটা অতটাও গুরুত্ব দিইনি, কিন্তু ভয়টা কেটে গেছে। আমাকে তখন রাজা বলছে কী হলো বলতো এরকম হঠাৎ করে গাড়িতে এরকম দেখলাম, আমি কি ভুল দেখলাম, এতটা ভুল দেখবো আমি? আর আমরা তো কেউ নেশা করেও নেই যে এরকম কোনো রকম কিছু প্রবলেম হবে, এতটা ভুল দেখলাম, কি একজন বসে আছে স্পষ্ট দেখলাম। আর কী হয় অনেক সময় গাড়ি মানে যাতায়াত করলে লাইটের অনেক সময় এতে মনে হয় যেন পেছনে কিছু একটা রয়েছে, এরকম হতে পারে, কিন্তু এটা ফাঁকা রাস্তা, আমাদের গাড়ি ছাড়া কোনো গাড়িই নেই, না উল্টো দিক থেকে আসছে না আমাদের পিছন থেকে আসছে, কেউ নেই। বললাম ছাড় না, ও গিয়ে আমরা আলোচনা করবো, এখন তো কি পৌঁছইছো, আর ভালো লাগছে না, তো লাগে বলো সত্যিকার ভালো লাগছে, মাথা একটু ধরেছে, একটু দাঁড়াই। আর ওখানে তো গেট, ওদের বাড়িতে এই মুহূর্তে গিয়ে স্মোক করতে পারবো কি পারবো না ঠিক নেই, এখানে দাঁড়িয়ে যাই। এবারে দাঁড়িয়ে যাবো যখন বলেছে, ও কারণ আছে বলেছে, যেমন লোকালিটি দেখতে পেয়েছে। লোকালিটি বলতে কি, একজনকে দেখতে পেয়েছে, একজন বয়স্ক মানুষ, সে রাস্তা পারাপার করবে বলে দাঁড়িয়ে আছে আর কি। ও বলে এই তো লোকালিটিতে ঢুকে পড়েছি, তাহলে এখানে দাঁড়ালে এখানে তো নিশ্চয়ই ভূত আসবে, মানে লোকজন আছে এখানে। এই তো একজনকে দেখলাম রাস্তা পারাপার করবে বলে একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে রয়েছে, মানে একটা বয়স্ক মহিলা। হ্যাঁ চলো কী আছে, দাঁড়ায় বললো, গাড়িটা সাইড করে দিল। আর আমারও অনেকক্ষণ ধরে বাথরুম পেয়েছে। এবার আমি বললো চল আগে আমরা দুজনেই বাথরুম করবো, বলে দুজনে রাস্তার ধারে, যেমন গ্রামের রাস্তা, ফাঁকা রাস্তা, কেউ কোথাও নেই, রাস্তার ধারেই আমরা বাথরুম করছি। এবার আমি একটু দূরে, ও একটু আগে আছে, আমার আগেই ওর হয়ে গেছে। এবার ও এসে গাড়ির দিকে আসছে, এসে গাড়ি থেকে জলটা বার করবে হাত ধোবে বলে। এবার তখন আমারও হয়ে গেছে, ঠিক আছে। এবার আমিও গাড়ির দিকে আসছি, মানে আমি জাস্ট গাড়ির দিকে তাকিয়ে আসছি, আর ও গাড়ির দরজাটা খোলা, সমস্যা না, মানে চিৎকার ওর, আমি ওইটা নকল করে দেখাতে পারছি না, ও চিৎকারটা কীভাবে করেছিল, মানে বিভৎস রকম ভয় পেয়ে গেলে
যেভাবে চিৎকার হয় একটা, সেই রকম একটা চিৎকার করে। আমি সঙ্গে সঙ্গে শুনলাম কী হলো, বলো ও সঙ্গে সঙ্গে ওই গাড়ির দরজাটা খুলে ওখানে বসে পড়েছে ওই রাস্তার গাড়ির ভিতরে, গাড়ির বাইরে বাইরে ভেতরে থেকে মানে ভেতরে, মানে আমি ওখান থেকে বুঝতে পারছি যে ও কিছু একটা ভেতরে আছে, যেটা দেখে ও ভয় পেয়ে মানে কোমর ঠুকে পড়ে গেছে একদম পিছনে। আমি সঙ্গে সঙ্গে করে তুলে দেখি কী হলো, বলো গাড়ির ভেতরে একটা বয়স্ক মানুষ বসে আছে। বয়স্ক মানুষ বসে আছে মানে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, আমি দরজা খুলে দেখছি কয় কোথাও কী দেখছি, তুই খালি বয়স্ক মানুষ দেখছিস এরকম করছিস। আর ওকে না দেখে আমি ওই দিকে কী আছে ওইটা ফোকাস করব না, এর মানে শরীরের কন্ডিশন যা করছে তো অজ্ঞান হয়ে যাবে এরকম একটা ব্যাপার, মানে সে সেন্সলেস হয়ে যায় এরকম অবস্থা। আমি জলটা মুখে ঢুকে দিলাম, দেখি করে বুঝতে পারছি না, ওকে রাস্তা দিয়ে বসিয়ে রেখেছি। এবার কেউ কোথাও নেই যে হেল্প চাইবো কাউকে, কাকে রাখবো? আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম ওর ফোন থেকে, প্রণবের নাম্বার আমার কাছে ছিল না, না থাকাটাই স্বাভাবিক, আমার কাছে নেই, অত সময় যোগাযোগও নেই। আমি ওর ফোন থেকে ফোন করলাম প্রণবকে যে এরকম এই ব্যাপার, একটুখানি আসতে হবে, একটু প্রবলেম হয়ে গেছে। বললো কোথায়? আমি তোমার বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে, এরকম আশেপাশে কিছু নেই, আমি যে কিছুটা লোকেশান বলবো, লোকেশানও নেই। আমি বললাম ঠিক আছে, আমি আমার কারেন্ট লোকেশানটা পাঠাচ্ছি বলে আমি ওর হোয়াটসঅ্যাপ খুলে কারেন্ট লোকেশানটা পাঠালাম। মিনিট 15-র মধ্যে ও চলে এলো, দুজন, ও একজনের বাইকে চেপে চলে এলো। আমি যা কন্ডিশনে তো গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারবে না এমন করছে, মানে ভয়ে এমন হয়ে গেছে, রীতিমতো হাত পা কাঁপছে। এখন ঠিক আছে, এখানের আলোচনা ওসব করে লাভ নেই, চলো আমরা চলে যাই। তখন প্রণব আমাদের গাড়িটা ড্রাইভ করলো, ওকে পিছনে আমরা বসলাম, আর যে বাইক নিয়ে এসেছিলো আগে আগে গেল, আমরা গিয়ে পৌঁছালাম ওর বাড়িতে। ঠিক আছে, আর ওখান থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আর 3 কিলোমিটার, এরকম 3-4 কিলোমিটার কাছেই ওখানে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর আমাদের যে একটা রুম দিয়েছিল ওদের বাড়ি, আচ্ছা এবার প্রণবদের বাড়িটা একটু বোঝাই তোমাকে। প্রণবদের বাড়িটা আমরা ঢুকছি, মানে মেন যে একটা ওদের মানে দুর্গা দালান মতো আছে, ঠিক আছে, ওদের যে গ্রামের মধ্যে ঢুকলাম, ঢুকে একটা ফাঁকা জায়গা, দুর্গা দালান মতো আছে। দুর্গা দালানের সামনে একটা বড় নিম গাছ, একটা বড় গাছ ছিল, আমার তোরা খেয়াল নেই কী গাছ ছিল ওটা, ওই মানে খামার মতো আর কি, অনেকটা বড় জায়গা সামনে, আর গাছের ছাওয়া থাকে, ওই গাছের ছাওয়াতেই গাড়িটা আমাদেরকে বললো এখানেই গাড়ি তোমরা রেখে দাও বলে। এবার ওই পাশ দিয়ে, ওই দুর্গা দালানের পাশ দিয়ে ওদের বাড়ির ভেতরে যাওয়ার রাস্তা, বাড়ির ভেতরে মানে দুর্গা দালানের পিছন দিক দিয়ে রাস্তাটা, সরু রাস্তা, মানে একজন করে যেতে পারবে, সরু রাস্তা। কিছুটা গিয়ে দেখলাম বাঁ দিকে ওদের বাড়ির পাঁচিলটা শুরু হচ্ছে। তখন বুঝলাম এরা একটু সম্ভ্রান্ত পরিবার, মানে ওদের মানে বাড়িটা দেখে যা বুঝলাম, মানে মানে কী বলবো ওটাকে, বনেদি একটা ব্যাপার রয়েছে বাড়ির মধ্যে, সিংহদুয়ার রয়েছে। বাড়ির মধ্যে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমাদের একটা রুম দিয়েছে, সেই রুমেতে আমরা গিয়ে বসলাম ফ্রেশ হওয়ার জন্য। এবং অনেকটা জার্নি করে এসে আমি শুয়ে পড়েছি বিছানায়, শুয়ে পড়ে চোখ বুঝেছি। তুমি বিশ্বাস করবে না, চোখটা আমি জাস্ট খালি এমন করে বুঝেছি, দেখি এর কোনো আওয়াজ নেই, রাজার কোনো আওয়াজ নেই। আমি আমি কথা মানে চোখটা বুঝে কথা বলছি ওর সঙ্গে, যে অনেকক্ষণ এসছি, এরকম কোমরে লাগছে, কি আরাম হলো, এরকমভাবে বলছি। ও দেখি চুপ করে আছে। আমি চোখটা, কী রে তুই কথা বলছিস না, চুপ করে আছিস, কী ব্যাপার? বলছিস জানিস তো আমি না এখনও বুঝতে পারছি না আমার সঙ্গে কী হলো, গাড়ির মধ্যে এরকম বসে রয়েছে। আমি দেখ তুই উল্টো পাল্টা দেখেছি এরকম, বলছে না রে সত্যি বলছি, সত্যি সত্যি আমি দেখেছি গাড়ির মধ্যে এরকম বসে আছে একটা বয়স্ক মানুষ। বয়স্ক বলতে সাদা শাড়ি পরে একদম মানে বয়স্ক বুড়ি যাকে বলে, অনেক বয়স তার, 70 দেখে মনে হবে 80-90 বছরের ওপর, মানে থুরথুরে বুড়ি যেটাকে বলে, একদম বয়স্ক মানুষ। আমি চুপ করে গেছি কিছুক্ষণ, এরকম হঠাৎ করে কারণটা কী? এইবার তোমাকে বলি, আমি তখন আমার মধ্যে 7-5 এসব মাথার মধ্যে ভাবনা চিন্তা চলছে, আর আমার খালি মনে পড়ছে ওই কথাটা। কারণ হচ্ছে আমরা যখন 3জনেই বাইকে করে ঘুরছিলাম আমাদের ওখানে, প্রথম যখন ওরা এসেছিল, যখন এদের বাড়িতে আসার প্ল্যানিং হচ্ছে, তখন ওই বলছিল না এদের বাড়িতে এত সুন্দর, মানে আশেপাশে সুন্দর লয়ে আছে, পুকুর আছে, সে আছে। তখন প্রণব হেসে আমাকে বলেছিল যে হ্যাঁ পুকুর আছে, সুন্দর আছে, জলবুড়িও আছে। জলবুড়ি? হ্যাঁ। আমি জলবুড়ি কি বলছো, ও পরে বলবো, চলো। এই জলবুড়ি আর এই বুড়ি বয়স্ক মানুষ, এইটা কিন্তু আমার তখন 2-2 4 করার চেষ্টা করছিলাম, এটা যেটা কী ব্যাপার। এবার রাত্রিবেলা খাবার দাবার দিয়ে দিয়েছে, খাওয়া দাওয়া হয়ে শুয়ে পড়েছি। সেই দিন আর কোনো কথা হয়নি। পরের দিন সকাল থেকে ঘোরাঘুরি করছে ওদের গ্রামে, এটা সেটা, ওদের বাগানে ঘুরছি। ওদের পরিবারের সবার সঙ্গে আলোচনা হলো, ওদের পরিবারের সবার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে কথা বলার পর এদিক সেদিক আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি। এবার দুপুর হয়ে গেছে। এবার দুপুরের পর আমরা যখন খাওয়া দাওয়া করে বসে আছি, বসে বললাম চল আমরা একটু ঘুরে আসি, একটা বড় পুকুর আছে, পুকুর পাড়ে গিয়ে বসবো। আর আমরা এখন গেছি, এটা হচ্ছে তোমার বর্ষাকাল, বৃষ্টি আসবে এরকম একটা মুহূর্ত হয়েছে, আকাশটা কালো করে এসেছে, ঠিক আছে, সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু বৃষ্টি হলো না।
দুপুরবেলা ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, একটা ঠান্ডা হাওয়া দিল, ওয়েদার আকাশটা ক্লিয়ার হলো হালকা করে, মেঘলাই হয়ে আছে কিন্তু দারুণ সুন্দর ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা পুরো। তো আকাশটা মানে খুব সুন্দর হয়েছে, পরিবেশটা খুব সুন্দর। আমরা ঠিক করলাম, আমি আর আজ ঠিক করলাম চলো একটু ঘুরে আসি। বলে প্রণব করলেন তুই যাবি, প্রণবকে পেলাম না, ওটা কিছু কাজ করছিল। বলে তোরা ঘোর না, কোনো অসুবিধা নেই, এখানে নিজেদের মধ্যে ঘুরতে পারিস, কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। বলে আমরা ঘুরতে ঘুরতে মানে সকাল থেকে যে জায়গাগুলো ঘুরিনি, দুপুরের পর ওই জায়গাগুলো গেছি। দেখি একটা বড় পুকুর, বড় পুকুর, মানে মাঠটা শেষ হচ্ছে, মাঠ আছে, একটা খেলার মাঠ আছে, মাঠ শেষ হচ্ছে, কিছুটা এগিয়ে গিয়ে মানে দুপাশের কলা বাগান, কিছুটা এগিয়ে গিয়ে এই পুকুরটা শুরু হচ্ছে। বড় পুকুর, বড় মানে ভীষণ বড় পুকুর যেটাকে বলে। ঘাট আছে একটা, ঘাটটা কিন্তু দেখে মনে হচ্ছে বেশ প্রাচীন, বেশ মানে বেশ প্রাচীন। ঘাটটা দেখেই বোঝা যাচ্ছে সেই সময়ের। ঘাটের দুপাশে মানে দালানের মতো তোলা রয়েছে, আর নাম লেখা রয়েছে সমস্ত কিছু, মানে কারা প্রতিষ্ঠা করেছিল সেই সময়, অনেক বছরের আগেকার পুকুর প্রতিষ্ঠা বোঝাই যাচ্ছে, মানে প্রতিষ্ঠিত একটা পুকুর। এবং সেখানে যে খুব একটা মানুষজন যায় না সেটাও বোঝা যাচ্ছে, মানে ওই ঘাটের আশেপাশে আগাছা জন্মে গেছে, মানে খুব একটা কেউ নাবে না সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার আমরা দুজনেই ওপরের যে মানে ঘাটে নামার দুপাশে যে বসার জায়গাগুলো হয় ওখানে বসে আছি, ভালো লাগছে, বেশ হাওয়া দিচ্ছে, মাঠের হাওয়া, এবং ঠান্ডা, ওই বৃষ্টি হয়নি, মেঘলা ছিল, অন্য কোথাও বৃষ্টি হয়ে গেছে, এরকম একটা পরিবেশ। ছবি টবি তুলছি, বসে আছি, এরকম হওয়ার পর আমি তখন রাজাকে বললাম, আরে ওখানে বলেছিল সেই জলবুড়ি, এই জলবুড়ির কেসটা কী বলতে পারে, কারণ এই যে জলবুড়ি এরকম একটা ঘটনা আমি অনেক দিন আগে এরকম একটা জায়গায় শুনেছিলাম, ঠিক আছে, এই জলবুড়ি বা এরকম একটা বয়স্ক মানুষ এরকম প্রেতাত্মার ঘটনা জলের সঙ্গে সম্পর্কিত এরকম আমার কানে একটা এসেছিল, আমি জানি এরকম একটা ব্যাপার ঘটনা, তবে এখানকার নয়, অন্য জায়গাকার। তো এটা কি প্রণবের থেকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে। তারপরে দেখি প্রণব ফোন করেছে ওকে, বললো তোরা কোথায় আছিস, বললো যে আমরা এরকম একটা সানের ঘাট আছে বসে আছি। প্রণব তখন না কিছুক্ষণ চুপ করে গিয়ে বলে দাঁড়া আমি এক্ষুনি আসছি, বলে মিনিট দশকের মধ্যেই প্রণব এলো, এসে বসে আছে। এবার আমার তো লক্ষ্য এক জায়গায় হয়ে আছে যে আমাকে জানতে হবে এই জলবুড়ির রহস্যটা কী, আর আমরা কালকে গাড়িতে রাজা কী দেখেছিল, আমি তো দেখিনি, কিন্তু ও তো বারবার আমাকে বলছে রাজা যে আমি না দেখেছিলাম সত্যি করে। এবার আমি প্রণবকে জোর দিতে থাকি যে বলো না এরকম তোমাদের জলবুড়ির ব্যাপারটা কী। বললো এখানে না রাত্রে বলো, বাড়িতে চলো, বাড়িতে গিয়ে রাত্রিবেলা আজকে গল্প করতে করতে রাত্রে বলবো। বাড়িতে চলে এলাম, না বললো রাত্রিবেলা, না বললো কিছু। পরের দিন এবার আমরা পরের দিন বিকেলে ওখান দুপুরের লাঞ্চ করে আমরা বেরিয়ে আসবো, ফিরবো আমরা বাড়ি। আমাকে তো জানতে হবে, চলে গেলে তো জানতেই পারবো না। বলে আমি সকালের ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে পড়েছি বাইরে। রাজা বসেছিল বাড়িতে, ওদের বাড়িতেই বসেছিল, ওর বাড়িতে মা বাবার সঙ্গে। আর আমি তার আগে মানে ওই প্রণবের ঠাকুমাকে জিজ্ঞাসা করেছি, প্রণবের মাকে একবার জিজ্ঞাসা করলাম কাকিমা বলুন না এরকম কি জলবুড়ির ব্যাপারটা কি। বললো ওসব কিছু নয়, ও এখানকার গ্রামের একটা ঘটনা, ও এমনি এড়িয়ে গেল আর কি, কাজ করতে হবে মুখ, মানে কেউ বলছে না আমাদেরকে ঘটনাগুলো। কেন বললো না আমি জানি না। এবার আমার পরিচয় বা ওরা কিছু জানেও না, আমার বাড়িতে এরকম কিছু বলেনি, আমাকে যা শুনেছে যে এরকম আমি ওই রাজার ভাই হই সম্পর্কে, ব্যাস এইটুকুই। ওর বাড়ির লোকও আমার পরিচয় কিছু জানতো না, বা আমাদের এরকম ব্যাপার কিছুই জানতো না। এইবার ডলি পিসি ফোন করেছে রাজাকে, জিজ্ঞেস করতে। এবার আমাকে বলছে দেবজ্যোতির কী খবর আছে, আমাকে দিলাম, আমি হ্যাঁ পিসুমণি বলো হ্যান। আমি বললাম যে ও তো এসেই গণ্ডগোল, ও যে বলেনি আমি তো জানি না, ও যে গাড়িতে সব দেখেছে এরকম হয়েছে, ওর মাকে ওসব বলেনি, মানে ডলি পিসিকে বলেনি যেরকম দেখেছে কিছু। আমি তো বলে ফেলেছি জানো এরকম এইসব হয়েছে। এবার ডলি পিসি চিন্তা করছে, আমি চো না আমরা আজকে ফিরে যাবো বিকেলে, কোনো অসুবিধা নেই। বলে ও ওদের বাড়ির লোকের সঙ্গে গল্প করছে। এবার ফোনটা রেখে আমি সেরকম ঘুরে আসি আমি একটুখানি, বলে আমি ওই সাইকেলটা নিয়েছি, প্রণবের একটা সাইকেল ছিল বাড়িতে, সাইকেলটা নিয়ে আমার মানে যাই আমি ওই দিকটাতে, যে ওখানে গেলেই আমি কত জানতে পারবো, বা কাউকে না কাউকে তো মাঠে এই সময় কাজ ফাজ করতে যায়, বা কেউ যদি খেলাধুলো করে ছেলেদের, তাকে একটুখানি জপিয়ে তাকে জিজ্ঞাসা করবো যে জলবুড়ির কেসটা কী। বলে কাউকে না দেখতে পেলাম না খুব একটা, দু একটা বাচ্চা ছেলে খেলা করছে, একদম ছোটো ছেলে ওই খেলার মাঠের ওখানটা খেলা করছে, ওদেরকে জিজ্ঞাসা করে লাভ হবে না, একদম ছোটো ছেলে, ওরা বলতেও পারবে না। আর আমি যদি দুম করে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করতে যাই, পাঁচজনকে বলবে এরকম এই ব্যাপারে খোঁজ নিচ্ছিল, আমি তো জানি না ব্যাপারটা কী, রহস্যময় নিশ্চয়ই কিছু একটা ব্যাপার। আমি সাইকেলটা নিয়ে কি মনে গেছে, আমি ওই দিকটাই গেছি, পুকুরের ওই ঘাটের দিকটায় আবার গেছি, সাইকেলটা রেখে বসেছি। হালকা রোদ্দুর লাগছে, ভালো লাগছে, একটু গরম গরম লাগছে। তারপর দেখলাম একটু মেঘলা ছাওয়া মতো হয়ে গেল, বর্ষাকালে যেমন হয় আর কি, একবার রোদ্দুর একবার মেঘলা হচ্ছে, একটু ছাওয়া মতো হয়ে গেল। আমি তাহলে বসি একটুখানি, বসে আছি, দেখি একটা বয়স্ক মানুষ, জটাধারী, মানে বয়স্ক মানুষের চুলগুলো না জটা পাকিয়ে গেছে, মানে ধপধপে সাদা, মানে চেহারা আলাদা উজ্জ্বল চেহারার মধ্যে একদম,
বয়স্ক মানুষটা কিছু কাঁসারের বাসনপত্র হাতে মানে কোমরের কাছে নিয়ে সে খুঁড়িয়ে মানে মানে কী বলো হেঁট হয়ে মানে এইভাবে কুঁজো হয়ে গেছে আর কি, কিছুটা কুঁজো হয়ে ওই সরু আলের পাশ দিয়ে উঠে আসছে, মানে আমি ঘাটে নাম, আমি বসে আছি, আমার দিকে এরকম করে তাকালো, সে তাকানোটাই মানে এরকম। আমি বললাম ঠাকুমা আমি এইখানে এদের বাড়িতে এসেছি, প্রণবদের বাড়ি, মুখের দিকে এরকম তাকিয়েছে, কোনো কথা বলছে না। এবার আমি যেটা হয়তো নাম জানে না, তখন আমি ওদের সরকারদের বাড়িতে, সরকার বাড়ি এখানে, বলছে বলে ঘাট নাড়লো বয়স্ক মানুষটা, বলে তারপর দেখি নেমে গেল ঘাটেতে আস্তে 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 আস্তে। আমি ভাবছি পড়ে যাবে না তো, ওই বাসন নিয়ে এরকম ভারী কাঁসারের বাসন নিয়ে এরকম কুঁজো হয়ে নামছে, আমি না উঠে দাঁড়িয়ে পড়েছি, আমি যদি পড়ে যাই যদি ধরবো। আর ছোটোবেলা থেকে না আমার এই বয়স্ক ঠাকুমা দিদা এদের প্রতি আমার একটা আলাদা টান আছে। আমি ছোটোবেলাতেও আমার বাড়ির লোক বলে যে রাস্তা দিয়ে কোনো যদি সাদা কাপড় পরে কেউ বয়স্ক ঠাকুমার বয়সী কেউ যদি হেঁটে যেত, আমি তাকে ধরে নিয়ে চলে আসতাম, আমার এসো আমাদের বাড়িতে এসো, এরকম করে আমি আদর খাওয়ার চেষ্টা করতাম। এইবার বয়স্ক মানুষদের প্রতি আমার একটু দুর্বলতা আছে, আমি একটু দাঁড়িয়ে পড়েছি, যদি পড়ে যায় ধরবো, দেখি নেমে গেল, নেমে গেছে তাহলে কিছু অসুবিধা নেই, আমি আর বসে পড়েছি। আমি কিন্তু তাকিয়ে আছি কী করছে আমি দেখবো, দেখি ওই জলের সিঁড়ি দিয়ে মানে যে ধাপটাতে তোমার জলটা শেষ হচ্ছে তার পরের ধাপটাতে জল শুরু হয়ে গেছে, তারপরের ধাপ আছে জলের তলে, সেই ধাপেতে বাসনকে ডুবিয়ে দিয়ে দেখি উঠে আসছে। এবার উঠে আসছে যখন আমি আবার উঠে পড়েছি, যদি পড়ে যায় পিছন দিকে হয়ে, এই ধরে উঠে এলো, উঠে এসে মানে আমি দাঁড়িয়ে আছি, মানে আমি দাঁড়িয়ে আছি দেখো, তুমি যেমন যে জায়গায় বসে আছো আমার উল্টো দিকে আর একটা বসার জায়গা, আমি এদিকে বসার জায়গার সামনে দাঁড়িয়ে আছি, যেরকম হয় পুকুর পাড়ে, যেমন পুকুর পাড়ে, হ্যাঁ একদম। এবার ওই বসার জায়গাটায় উনি বসলেন না, উনি নিচে উবু হয়ে বসলেন। নিচে বলতে ওই সিঁড়ির কাছে পায়ের কাছটাতে, ধরো আমি বসে আছি এইভাবে, এইটা বসার জায়গায় আমি বসে আছি, এরকম সামনের পায়ের কাছটাতে আচ্ছা আমি দাঁড়িয়ে আছি। আমি ঠাকুর ওখানে বসছেন কেন, ওপরে বসুন, আমাকে এরকম হাত দেখিয়ে বললেন না আমি ওপরে বসবো। এবার আমি না পারছি, বয়স্ক মানে নিচে বসে আছে, আমি ওপরে এ দিয়ে বসবো, আমার অস্বস্তি হচ্ছে, আমি দাঁড়িয়েই রইলাম। আমাকে বয়স্ক মানে উনি বললেন যে বসো 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 বসো, আর গলাটা কেঁপে একটা বলে, যেমন বয়স্ক মানুষদের হয়, খুব একটা মানে কী বলবো অস্বাভাবিক কিছু আমার মনে হয়নি। তখন আমাকে বললো তোমার বাড়ি কোথায় বাছা, আমি বললাম জায়গায় বাড়ি, চেনে না, বয়স্ক মানুষ চেনে না এরকম। আমি তো বললাম তারকেশ্বরের নাম শুনেছেন, বললো হ্যাঁ তারকেশ্বরের নাম শুনেছি। আমি বললাম ওই দিকে, যাই হোক এটা একটু লোকেশান বোঝাতে হবে, যদিও তারকেশ্বর থেকে বাড়ি অনেকটা দূরে, কিন্তু একটা লোকেশান বোঝাতে হবে তো। আর তারকেশ্বরের নাম বয়স্ক মানুষরা নিশ্চয়ই শুনবে, যেহেতু মহাদেবের ব্যাপার, তারকনাথের ব্যাপার। তখন উনি বললেন হ্যাঁ আমি জানি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে ঠাকুমা একটা জিজ্ঞাসা করবো, আমাকে বলবে তুমি? বলছে কি? আমি বলছি এখানে জলবুড়ির ব্যাপারটা কি, জলবুড়ি কী গো, এখানে অনেকে বলছিল জলবুড়ির ঘটনাটা কী গো, কিছু কি ভূত নাকি? বললো না, শুনবে? আমি বলছি হ্যাঁ। বলছি বলুন। বলছি এই গ্রামেরই প্রায় আজ থেকে অনেক বছর আগে, যারা পুরোনো দিনের মানুষের ঘটনা বলে দেখবো খুব ইন্টারেস্টিং, মানে খুব মানে আগ্রহের সঙ্গে ভালো লাগে, আমিও শুনছি আগ্রহের সঙ্গে। বলছি হ্যাঁ। বলছে এখানেই একটা মানুষ ছিল, খুব বয়স্ক মানুষ, তার আজ থেকে মানে 80-90-100 বছর আগে তার মানে বাড়ি ছিল, তখনই তার বয়স ছিল 80-90 বছর। তখন ওই বয়স্ক মানুষটা ওর প্রচুর সম্পত্তি ছিল, ভদ্রমহিলার প্রচুর সম্পত্তি ছিল, বাড়ির সবাই মারা যায়, অসুখে বিভিন্ন সময় মারা যায়, ওই শেষ পর্যন্ত উনি একাই ছিলেন, উনি একাই তোমার ওই সমস্ত সম্পত্তির মালিক ছিলেন, এবং ওই বয়স্ক মানুষটা খুব উপকার করতে মানুষকে। আর সেই সময় গ্রামের আজ থেকে মানে সেই সময় থেকে আরও 100 বছর আগে ধরো, মানুষের তো ওই সেই সময় বেশিরভাগ মানুষেরই দারিদ্র সীমার নিচে বসবাস করতো, খেতে পেতো না মানুষজন, একটু বেশি সমস্যার মধ্যে থাকতো, তাই উনি নাকি অনেক মানুষকে খেতে দিতেন, সাহায্য করতেন, মেয়েদের বিয়েতে সাহায্য করতেন, এইসব করতেন। মানে আচ্ছা, তখন ওই বয়স্ক মানুষটা নিজেই খাওয়া দাওয়া করে রান্না করে বাসনপত্র নিয়ে এই ঘাটে আসতেন। আমি বলছি এই ঘাটে মানে? বলছে এই ঘাটে। আমি আচ্ছা। বলে এই ঘাটে আসতেন, বাসন ধুয়ে চলে যেতেন। তো এমন সময় উনি একদিন বাসন ধুতে এসেছেন, বাসন ধুয়ে ওনার শরীর খারাপ করে জলে পড়েই উনি জলে ডুবে মারা যায়। আচ্ছা, ডুবে মারা যায়। তারপর জলবুড়ি হলো কেন, এটা কেন হলো? বলছি দাঁড়াও না, বলছি, তোমাদের না বড্ড বেশি তাড়াহুড়ো। বলছি যে বলো না কী ব্যাপার। বলছি জলবুড়ি, তারপর থেকে ওনাকে এখানে দেখা যায়, পুকুরে এইখানে দেখা যায়, আশেপাশে দেখা যায়, এবং উনি নাকি কারোদের কোনো দিন কোনো ক্ষতি করেনি, কোনোদিন নাকি কোনো ক্ষতি করেনি। আচ্ছা বলছে আমি আর কি ক্ষতি করেনি মানে?
মানে না কোনো দিন কাউকে যে মেরে ফেলা বা কাউকে ভয় দেখানো এইসব কিছু করেনি। এমনও শোনা যায় যে এই গ্রামের যদি কোনো বাড়ির মেয়ের গরিব মানুষের যদি বিয়ে হচ্ছে না, তার জন্য যদি কিছু বাসন কুসন দরকার পড়ে বা কোনো কিছু বিয়ের সামগ্রী কিছু যদি দরকার পড়ে, এখানে যদি কেউ এসে জানিয়ে যায়, পরের দিন ভোরবেলায় ঘাটে রাখা থাকে সেগুলো, এরকম নাকি কথিত আছে। বলছি তাই নাকি? আচ্ছা, আমি বলছি, এই জলবুড়ির মানে হচ্ছে এই ব্যাপার। বলে হ্যাঁ হ্যাঁ। বলো তুমি যাও, আমি এবার চান করবো, যাও চলে যাও তুমি এখান থেকে। আমি ভাবছি চান করবে, এই তো জলবুড়ি হয়ে মরবে এক্ষুনি। মনে মনে ভাবছি তো জলে নামলে তো যদি পড়ে যায় উঠবে কি? আমি তুমি নিচে স্লিপ হয়ে আছে, এরকম কেউ নাবে না বন জল, তুমি চান করবে এখানে? বলে হ্যাঁ আমার ঘটি আছে, আমি নামবো না, তুমি চলে যাও। বলে আমি আমি জানতে তো পেরেছি রহস্য ওই ব্যাপারটা, বলে আমি ওখান থেকে চলে আসি। পরের দিন ওই দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসি আমরা পরিষ্কার। এরও মাঝখানে কেটে গেছে, আমার মোটামুটি ডিসেম্বর মাস এরকম হয়েছে। ডিসেম্বর মাসের সময় প্রণবের ফোন আমার কাছে। প্রণবের ফোন, আমি বলছি আরে বলো কী খবর? বলছে খবর খুব ভালো, আমার বিয়ে ঠিক হয়েছে। বললাম আচ্ছা খুব ভালো, তোমাকে অনেক শুভেচ্ছা রইল, তোমার বিয়ের নতুন বিবাহিত জীবন খুব ভালো। বলছে শুধু শুভেচ্ছা জানালে আসতে হবে না, তোমাদের তো আসতে হবে সবাইকে। সবাইকে মানে বলছে রাজা আসবে, ওর বাবা মা সবাই আসবে, ওদের সঙ্গে তোমাকেও আসতে হবে। একদম দাঁড়াও, এখন আমি এইভাবে যাবো, কারণ তোমার বিয়ের ডেটটা কবে? বললো আমার জানুয়ারি মাসের শেষে। আমি ঠিক আছে, তার আমি দেখিনি, আমাদের উৎসব আছে তো, সবুজ কালী মায়ের উৎসব হয় রটন্তী কালী পুজো তিথিতে, সেই বছর আমার উৎসবটা কবে আমি দেখে নিই, সেই মতো আমাদের উৎসবের দুদিন পরেই ওর বিয়ের ডেটটা পড়েছে। চাপ হয়ে যাবে এত বড় একটা উৎসব সামলে, আবার ওখানে গিয়ে থাকা একটু এটিক হয়ে যাবে। আমি চেষ্টা করছি তোমার বউ ভাতের দিন, আবার বিয়ের দিন হয়তো আমি পৌঁছতে পারবো না, তোমার বউ ভাতের দিন আমি অবশ্যই যাবো, আর দুদিন থাকবো, রিসেপশন বউ ভাত 3 দিনের অনুষ্ঠান, বিয়ে পরের দিনের ওই যেদিনকে নববধূ আসে, আর তৃতীয় দিনে ফুলসজ্জা বা রিসেপশন। আর আমি বললাম তোমার দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বউ ভাতের যে অনুষ্ঠানটা হবে সেই দিন আমি যাব, যদি চেষ্টা করে দেখছি আমি। বিয়ের দিন হয়তো আমি সম্ভব হবে না, কারণ আমি ওই শরীর দিয়ে উঠতে পারবো, একটু রেস্টেরও দরকার থাকে। অতবার তুমি নিজেও গেছো, দেখেছো সবুজ কালী মায়ের উৎসবের সময় কতটা হেক্টিক চলে। বলো ঠিক আছে, তোমাকে কিন্তু আসতে হবে। বলে আমি রাজাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, আমি যারে ফোন করেছিল প্রণব এরম নিমন্ত্রণ করছে, বলে হ্যাঁ তোকে যেতে হবে তো, আমাদের সঙ্গেই যাবি। আর আমার হবে না, কারণ হচ্ছে আমার এই পরিস্থিতি, কীভাবে যাবো আমি এখন? বলো ঠিক আছে, তুই তাহলে পরে আয়। পরে কীভাবে আসবি আমাকে? আমি গাড়ি নিয়েই চলে যাব। ঠিক আছে বলে ওর সব অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান বাড়ির উৎসব মিটে গেল। এবার আমি পরের দিন রিসেপশনের দিন, মানে বৌভাতের দিন সকালবেলা বেরিয়েছি, ওখানে মোটামুটি দুপুর টপকে গেছে, আমি ওখানে গিয়ে ঢুকেছি। তখন বউ এসে গেছে, বউ ভাত মিটে গেছে, সব দুপুরের প্যান্ডেলে খাওয়া দাওয়া মিটে গেছে। ওদের মানে আমাকে যে রুমটা দিয়েছে সেই রুমের মধ্যেই একসঙ্গে ওর একটা আরও অফিস কালিগ ছিল, রাজা বললো আমি তোদের সঙ্গে সব আমরা 3 জন ওই রুমটাতে থাকবো, এরকম একটা ঠিক হয়েছে। ওই রুমেতেই আমাকে খাবার দাবার দিয়ে গেল, খাওয়া দাওয়া করে বসে আছি। এবার অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ির ব্যাপার, হই হুল্লোড় হচ্ছে, মানুষজন কুটুমে ভর্তি সবাই। আমি তখন রাজাকে বললাম যে তোকে তো বলিনি এখান থেকে যাওয়ার সময়, তোমাকে বলিনি, আমি কিন্তু জলবুড়ি রহস্য এখান থেকে জেনে গেছি। বলো জলবুড়ি রহস্য জেনে গেছি বলে? আমি তখন ওকে বললাম যে এই গান্ড, এই গ্রামের এরকম একটা রটনা আছে, ঠিক আছে, আমাকে একটা বয়স্ক মানুষ বলেছে ঘাটেতে যে এরা এরকম জলবুড়ি হিসাবে এরকম একটা মানুষকে চেনে জানে। বলে তাই নাকি? আমি বলছি হ্যাঁ। আমি তুই মনে হয় জলবুড়ি পাল্লাই পড়েছিলিস, তোকে জলবুড়ি টেনেছিল, তুই পুকুরের দিকে যাবি না। আমি ইচ্ছা করে গিয়ে মজা করে বলছি, তুই আর পুকুরের দিকে যাবি না, তোকে জলবুড়িটি টেনে নেবে। আচ্ছা, এবার আমি এটা জানতাম না যে আরেকটা জিনিস, ওই জলবুড়ির কাণ্ডটা যখন আমি ওই প্রণবের মাকে যখন বিকেলবেলা বলছি, আর বৌভাতের দিন অতটাও কাজ থাকে না, বসে আছে সবাই, আমি বললাম যে আপনি তো বললেন না কাকিমা, আমি কিন্তু জেনে গেছি, আমাকে একজন বলেছে জলবুড়ি কেসটা। বলে কি? আমি তখন বললাম যে এই ব্যাপার তো। বললো হ্যাঁ। বলে আর একটা ব্যাপার আছে, তুমি হয়তো জানো না, এখানে আমাদের এই গ্রামের যত মানুষের বিয়ে হয় ওই জল সইতে যাওয়া হয় কিন্তু ওই পুকুরে, ওই পুকুরের জল এনেই প্রত্যেকের ওই স্নান করে, যে ছেলে বা মেয়ে যেই হোক না কেন ওই জল দিয়েই কিন্তু স্নান হয়। তাই নাকি? বলে হ্যাঁ, ওর আশীর্বাদেরও ব্যাপার আছে একটা। মানে আমি তখন বুঝলাম এই ভদ্রমহিলা, মানে যে বয়স্ক ভদ্রমহিলা, উনি কিন্তু নেগেটিভ কিছু নন, একটা ডিভাইন ব্যাপার ওনার মধ্যে আছে স্বাভাবিকভাবে। তখন বুঝলাম। তো বিয়ের ওই দিন কেটে গেল, পরের দিন সকালবেলা থেকে রিসেপশনের হবে। আমি শুনলাম নাকি ওদের মেনু আছে রাত্রিবেলা মাটন। আর মাটন কী হবে, মানে সেই মানে ছোটো ছোটো যে গাড়ি, ভ্যানে করে, ভ্যান যেটা মোটর ভ্যান যেটা বলে, ওই ভ্যানে করে বেঁধে নিয়ে এসছে, ওগুলোকে কাটবে ওদের বাড়ির পাশে একটা জায়গায়, মানে ওখানেই কাটবে, কেটে ওখানে ড্রেসিং করে তারপর রান্না বান্না হবে, অন্য জায়গা থেকে কেটে নিয়ে আসা হবে না, ওইখানেই ওদের ওরা কাটবে নিয়ে।
এইবার ওরকম একটা জায়গা ঠিক করছে কোথায় কাটবে। ওদের একটা ওই যে খামার বাড়িটা ছিল যেখানে বললাম দুর্গাতালান আছে, ওই খামার বাড়ির পাশটাতেই আর একটা ছোটো মতো জায়গা আছে, ঠিক আছে। এবার ওই সংলগ্ন ওখানে অনেকগুলো পুরনো অনেক সময় গাছ আছে। এবার বললো ওইখানে কাটবে, বলে চট দিয়ে ঘিরে দিয়েছে ওই অংশটুকু চট দিয়ে ঘিরে দিয়েছে। আমি বললাম যে এইখানে এত পুরনো পুরনো গাছ, ঠাকুর দেবতার ব্যাপার, ওইখানে সামনে দুর্গাপুজো হচ্ছে, এখানে এইভাবে এতগুলো এইভাবে রক্তের গন্ধও তো বেরোবে, একটা গন্ধের ব্যাপার আছে, দুর্গন্ধ বেরোবে তো এরকমভাবে এত কাটবে। তখন আমি নিজে একটা খারাপ লাগছে আমার নিজেরও, আমি মাটন খাই না বা কোনোদিনই খাইনি, আমার পছন্দও নয় খুব একটা। তারপরে এই রক্তের গন্ধ ফন্ধ এ হবে, আমি ভেতরে আমি বেরোবো না, থাকবো বলে ওরা ওখানে কাটাকাটি করে, ওইখানেই কাটাকাটি করে। তারপর অনুষ্ঠান সমস্ত নির্বিঘ্নেই মিটে যায়। পরের দিন সকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসবো, পরের দিন রিসেপশনের পরের দিন সকালেই আমরা বেরোবো ওখান থেকে। সকাল থেকে শুনলাম যে নতুন যে যার সঙ্গে বিয়ে হয়েছে প্রণবের, ওর স্ত্রী খুব ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, ভুলভাল নাকি বকছে, এসব ভুল হয়েছে, এই কেলেঙ্কারি করেছে, মানে ঢেঁকি স্বর্গে গেলেও থাকবে এক্ষুনি তো আমাকে ডাকবে কিছু না কিছু, কারণ আমার তো অভ্যাস হয়ে গেছে যে কিছু না কিছু উল্টো পাল্টা আননেসেসারি জিনিস হলেই আমার ডাক পড়ে। সেটাই হলো, রাজা ডলি বিসিএস আমাকে ডাকছে, ডলি বিসিএস বলছে চ দেখবি চ তোর ডিউটি পড়বে এবার। ডলি বিসি গাবিয়েছে ওখানে যে এরকম বলেছে সবাইকে এরকম দেবজ্যোতি আছে আনতে, বলে আমি গেলাম ওখানে গিয়ে তো দেখলাম যে একটু ভুলভাল বকছে। আমি বললাম কি শারীরিক কিছু ডাক্তার এসেছিল, ডাক্তার দেখে গেছে, কোনো অসুবিধে নেই, কিছু ডাক্তারিভাবে কিছু অসুবিধা নেই, ঘুমটুম হয়নি হচ্ছে। কেলেঙ্কারি কেস কী হবে, বলে আমি মোটামুটিভাবে যতটুকু করার, আমি তো কিছুই নেই, আমি তো গেছি বিয়ে বাড়ি, আমি কি আমার যতটুকু সেই সময়ের মধ্যে করার সেইটুকু করে দিয়ে ঠিক হয়ে যাবে, এরকম কিছু কারণ নেই। যদি এই গ্রামের আশেপাশে যদি কেউ থাকেন, যদি কোনো সাধক ফাধক থাকে, একটুখানি দেখিয়ে নেওয়া ভালো, যদি কোনো কিছু অসুবিধা হতেই পারে। কারণ হচ্ছে একটা জিনিস, এখন নেগেটিভ এন্টিটি যদি আশেপাশে কোথাও থাকে তাহলে কিন্তু নববধূদের ওপর একটু বেশি এফেক্ট পড়ে। এটা কিন্তু শাস্ত্রীয়ভাবে আছে, এর একটা ব্যাখ্যাও আছে, সেটা আমি অন্য কোনো এপিসোডে বলবো এর ব্যাখ্যাটা কী। এই ঘটনাটা যে একটু বড়, মানে আমি বেশি বাড়াতে চাইছি না, আমি তো এই সিজনগুলোকে ছোটো করে দিচ্ছি এই ঘটনাগুলোকে। তো তৎক্ষণাৎ ওই সব কাণ্ড ঘটিয়ে আমি চলে আসি। চলে আসার পর মোটামুটি ধরো না বছরখানেক কেটে গেছে, বছরখানেক হয়ে গেছে 24-এর শেষ দিক, বছরখানেক নয় মানে 24-এর জানুয়ারিতে ধরো এটা হয়েছে, আর 24-এর শেষ দিক তোমার তখন প্রণব আমাদের বাড়িতে আসে, ও স্ত্রীকে নিয়ে আসে। যেরকম একটা সমস্যার মধ্যে পড়েছি, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট নেব, একটা ফ্ল্যাট নিয়েছি আর কি, ফ্ল্যাটটা কিছুতেই আমাদের হ্যান্ড ওভার হচ্ছে না এখনও পর্যন্ত, এরকম এই হচ্ছে সেই হচ্ছে। আমি কী করবো এটার জন্য, দেখো আমি দেখলাম, দেখে বললাম তোমার এই সময়ের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ওর জন্মছকটা দেখে যা বুঝলাম। ও ঠিক আছে, তার সপ্তাহখানেকের মধ্যে আমাকে বললো, আমি যে ডেট দিয়েছিলাম তার অনেক আগে, আমি বলছিলাম যে এরকম মাসখানেকের মধ্যেই হয়তো তোমার হ্যান্ড ওভার হয়ে যাবে, একটা যোগ আসছে, কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই আমাকে বললো এরকম হ্যান্ড ওভার হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, খুব ভালো পরিস্থিতি, মানে খুব ভালো জায়গা, মানে আমার ভালো হলো এটা আর কি, থ্যাংক ইউ বলছে। আমি আর কি করলাম, আমি তো কিছুই করিনি, থ্যাংক ইউ বলার কোনো কারণও নেই, বলে ও চলে আসে। তারপর ওদের ফ্ল্যাট হ্যান্ড ওভার হয়ে গেছে, গৃহপ্রবেশ হয়ে গেছে। তারপর ওর স্ত্রী নাকি ওখানে খুব থাকতে ভয় পায়, ঠিক আছে। ও যখন অফিসে চলে যায়, ও কেউ নাকি দরজা ধাক্কা দেয়, দরজা খুলে দেখে কেউ নেই। আর ওই যে গোটা ফ্ল্যাটটাতে, আমি বলে দিচ্ছি জায়গাটা কোথায়, চিনার পার্কের খুব কাছে, ঠিক আছে। গোটা পুরো মানে কমপ্লেক্সটাতে কেউ নেই, ওই ফ্ল্যাটটা তো শুধু ওরাই, একটাই হ্যান্ড ওভার হয়েছে, বাদ বাকিগুলো এখনও ওদের এতে আসেনি, ঠিক আছে। এবার বলছে নাকি কেউ একজন মানে কলিং বেল বাজায়, দেখা যায় কেউ নেই, সিসিটিভিতে দেখছে কাউকে দেখা যাচ্ছে না, এরকম ঘটনা কি ভয় পাচ্ছে না হচ্ছে। তখন আবার আমাকে রাজা যোগাযোগ করে বলেছে যে প্রণব, আমি যে এদেরই এত সমস্যা হচ্ছে, এদের কি ছাড়বে না পিছু নাকি, এত কিছু সমস্যায় সেই জলবুড়ি থেকে শুরু হয়েছে, এত কিছু চলছে। বলছে হ্যাঁ এরকম হচ্ছে, তোকে একটু দেখতে হবে। ঠিক আছে, আমি যদি কোনো কাজে ওদিকে যাই তাহলে একবার যাবো, গিয়ে দেখে আসবো। বলে আমি যাই ওদের ফ্ল্যাটটাতে, আমি গিয়েই ওখানে বুঝতে পারি যে এদের ফ্ল্যাটটায় সেই অর্থে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই। বাইরে থেকে কেউ আসছে কি না সেইটা আমাদেরকে জানতে হবে বা দেখতে হবে, কিছু তো ব্যাপার আছেই। কিন্তু ওর স্ত্রীকে দেখে, মানে প্রণবের স্ত্রীকে দেখে আমার খুব একটা স্বাভাবিক মনে হলো না, দেখে মনে হলো এর মধ্যে যেন কিছু একটা মাঝে মধ্যে এসে, মানে এটা ও একটা আধার যাকে বলে, ওর মধ্যে কেউ এসে কিছু একটা ভর করছে বা কেউ আসছে, এরকম একটা ব্যাপার আমার ফিল হলো ওই জায়গায়। আমি বাবাকে এসে বললাম, বাবার সঙ্গে আলোচনা করলাম, বলে এর কিছু করানো নেই সেরকমভাবে, এর জন্য আর কী করবো, সেরকম তো কিছু আমরা, হ্যাঁ কেউ ওই জায়গায় আছে বা কাউকে কনস্ট্যান্ট কাউকে দেখতে পাওয়া যাচ্ছে এমন তো কিছু হচ্ছে না, এরকম হচ্ছে।
তো ওর স্ত্রী ভয় পাচ্ছে এরকম করছে, ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে ওকে। তো ওই নতুন ফ্ল্যাটে আসে, পুরনো বাসে, এবার ও একা থাকবে, সেই জন্য কী করছে, রাজাকে ডেকে নিয়েছে। ওকে বলেছে তুই আমার সঙ্গে 2-3 দিন থাক একটু আমার সঙ্গে। বললো ওর তার মধ্যে অফিস দুজনেরই ছুটি হয়েছে সেই দিন, ওরা ফিরেছে। সেই দিন ফিরে অফিসে বসে, মানে ওদের রুমে বসে আছে, মানে ফ্ল্যাটে বসে আছে। সেদিন ওদের সঙ্গে প্রথম একটা অলৌকিক ঘটনা ঘটে। সেটা হচ্ছে কী হয়, ওদের একজনকে হোম ডেলিভারির জন্য ওরা খাবারের জন্য অর্ডার দেয়। অর্ডারটা দিতে আসে, যে হোম ডেলিভারি দিতে এসেছিলো সে নয়, কলিংয়ের বাজে ওদের সিকিউরিটি, যে নিচে সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি দিতে এসছে। খাবারটাও নিয়েছে, খাবারটা নিয়ে দরজা বন্ধ করেছে। কিছুক্ষণ পর ফোন করেছে ওদের নিচে থেকে সিকিউরিটি, বলছে স্যার আপনাদের খাবার হোম ডেলিভারি এসছে। হ্যাঁ, বলছে খাবার হোম ডেলিভারি এসছে মানে কবার অর্ডার করেছো, তুমি তো এই তো দিয়ে গেলে। বলছে আমি দিয়ে গেলাম। বলছে আমি তো স্যার বাইরে ছিলাম। বলছে বাইরে ছিলে মানে, বলছে তুমি এক্ষুনি ওপরে এসো, বাইরে ছিলে আর কি হচ্ছে নাকি। বলে ও সঙ্গে সঙ্গে এসেছে, ওপরে এসেছে। উপরে এসে বলছে যে তুমি সিসিটিভি চলো, সিসিটিভি রুমে চলো, আমাকে দেখাবে, চলো তুমি আসুনি, আমাকে ওর সঙ্গে তর্কাতর্কি লেগে গেছে। গিয়ে দেখছে সত্যি সত্যি কেউ নেই ওই সময়, ওই দ্বিতীয়বারেই যে সিকিউরিটি এসছে, আগেবারে কেউ আসেনি। এবার ওরা রুমে এসে দেখছে খাবারটা যেখানে রেখেছিল খাবারের প্যাকেটও নেই। এই রাজাও তো সেই মানে মানে ও একটু ভীতু ছেলে, ও মানে কি করবে বুঝে উঠতে পারছে না, কথা বন্ধ হয়ে গেছে পুরো ওদের। আর এত ভয় পেয়েই গেছে, বলছে এ আমাদের কি হলো। তারপরে বলছে রাত্রিবেলা শুয়ে আছে, এইটা কিন্তু ওদের সঙ্গে প্রায় হতো। আমাকে যখন পরবর্তীকালে আমি যখন ওদের ওখানে গেলাম, গিয়ে যখন সব কিছু জানতে পারছি, আমি যখন জিজ্ঞাসা করছি যে কী হয়েছিল তোমাদের, তখন ওরা যখন আমাকে বললো যে আমার স্ত্রী কিন্তু বিয়ের পর থেকেই রাত্রিবেলা হলেই বলছে সেই মানে পাঁটা ছাগলের যে গন্ধ হয় না একটা, সেই গন্ধ নাকিও পেত, স্ত্রী পেতো। সেই পেত। বলছে তারপর থেকে আমিও মাঝে মধ্যে পেতাম। আর সেই গন্ধ এখানেও আমরা যেদিন দুজন ওই খাবারের ওই দিন ওই সিকিউরিটির মানে রহস্যময় ঘটনাটা ঘটলো, তখন কিন্তু আমরাও পেয়েছিলাম, রাজাও পেয়েছে। আমি তুইও পেয়েছি, আমি তুই তো পাবি, তুই তো এমনি ভীতু। আমি ওর সঙ্গে একটু মজা করলাম, তো ব্যাপারটা তো ঠিক নয় খুব একটা। বলে আমি সঙ্গে করে একটা জল নিয়ে গেছিলাম, সেই জলটা ওখানে ছিটা দিলাম, পুরো ওদের ফ্ল্যাটটাকে ঠিকঠাক করলাম। আমি ওকে বললাম যে কিছু তো একটা ব্যাপার হয়েছেই আমাদের, এই ব্যাপারটা নিয়ে চলো তোমাদের ওখানে যাব, তোমাদের ওখানে গিয়ে বাড়িতে বসে সবার সঙ্গে এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার দরকার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। এবার আমি ওদের বাড়িতে আমরা 3 জনই গেলাম, আর প্রণমের ওয়াইফও ওখানে ছিল। সবাই মিলে বসে একদিন সন্ধ্যেবেলায় ওদের বাড়িতে বাঁকুড়ায় ওখানে বসে আমাদের আলোচনা হচ্ছে। আমি যখন বললাম যে কী ব্যাপার হলো, আমি যা ঘটনা হয়েছে আগে বাবাকে জানিয়ে দিয়েছি, যা কিছু প্রোটেকশন দেওয়ার, যা কিছু সঙ্গে রাখার সব কিছু বাবা আমাকে দিয়েই পাঠিয়েছে। মানে আমি একদম রেডি হয়ে গেছি, আজকেই এর নিষ্পত্তি করতে হয় পুরো ব্যাপারটাকে। তখন আমি বললাম যে এই ব্যাপার জলবুড়ির আমার একটা ঘটনা ছিল, যেটা আমি নিজে শুনেছি একজনের মুখে। বললো কার মুখে শুনেছো, কে বলেছো তোমাকে, জিজ্ঞাসা করছে আমাকে সবাই। আমি বললাম যে আমি এরকম যে এবারে প্রথমবার এসেছিলাম, ওইখানে গিয়েছিলাম, একজন জটা রয়েছে বয়স্ক মানুষ, আপনাদের এই গ্রামেরই বোধহয় কেউ হবে এরকম। তখন সবাই না, আমি যেই বলেছি সবাই না মুখ তাকাতাকি করছে, বলছে আমাদের গ্রামে তো এরকম কেউ নেই। আমি ওই তো ওই পাশেই কলা বাগানটার পাশেই বললো ওইখানে থাকে বাড়ি। তখন ওরা না, ওদের মুখটাই রীতিমতো ভয়ে মানে কেমন হয়ে গেছে, আমিও তখনও বুঝতে পারছি না কি। প্রণব বলছে ওইটাই মানে জলবুড়ি। আমি তো তখন মানে রীতিমতো চমকে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি যে কী বলছো, ধর এইবার হয় নাকি, আমার সঙ্গে এরকম স্পষ্ট কথা বললো, এরকম মারা গেছে মানুষ ওরকম প্রেতাত্ম এইভাবে কথা বলতে পারে এসে, কোনোদিন এরকম হয়েছে আমার কথা বলা তো আমি কোনোদিন দেখিনি। শ্যাডো দেখেছি, অনেক সময় অবয়ব দেখতে পেয়েছি, বা এরকম হয়েছে কেউ কথা বলছে এরকম সময়, এটা তো খুব রেয়ার জিনিস, এটা হয় নাকি সম্ভব না। বলছে এইটাই সবাই বলছে, আমি তো তখন বিশ্বাস করতে বাধ্য, সবাই বলছে ওদের বাড়ি। বলছে জটাবুড়িকে নাকি ওই রকমই দেখতে ছিল। তখন আমি বুঝতে পারছি সত্যি সত্যি আমি ওই জটাবুড়ির মুখ থেকেই মানে ওই জলবুড়ির মুখ থেকেই ওই মানে জলবুড়ির কাহিনী শুনেছি। যাক ওটা হলো, ওটার একটা মিলল। আমি তো কিছু আমি কি বলবো ভুলে যাচ্ছি এবার, তখন মাথায় তো ওটা চলছে। হ্যাঁ আমি কি মানে জিনিস হলো, ঠিক আছে চলো। তারপরে যেহেতু ওটা ডিভাইন একটা ব্যাপার ছিল, কোনো ক্ষতি করেনি, আমার সঙ্গে খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। আমার না কেমন একটা লাগলো, মানে একটা মন খারাপ মতো হলো যে আমি একজনের সঙ্গে দেখা পেলাম। একটা তুমি যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে বা যারা এইসব বিষয় ভালোবাসে, তাদের সঙ্গে যদি এরকম কোনো ডিভাইন কিছু একটা ব্যাপারের সঙ্গে দেখা হয়, বা এরকম কিছু একটা শেষ কোনো স্মৃতি তার মধ্যে থাকে না, দেখবে মনের মধ্যে একটা খুব মানে কী বলবো মানসিকভাবে একটা কষ্ট লাগে যে আরেকবার যদি দেখা হতো, আরেকবার যদি কথা বলতে পারতাম। এটা কিন্তু হয়।
আমারও মনে হয় বেশ যদি আর একবার দেখা করতে পারতাম, এরকম একটা ইচ্ছা হচ্ছিল। তো তারপরে আমি এবার নেক্সট এদের রহস্যটায় আসতে হবে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে ওদের যে বাড়ির যেখানে ওই বিয়ের সময় যেখানে ওই ছাগলগুলোকে কাটা হচ্ছিল, ঠিক আছে, খাসি যেখানে কাটা হচ্ছিল, সেইখানের আশেপাশে কোনো ঠাকুর দেবতার স্থান কিছু আছে কিনা। বললো বাবা পঞ্চাননের একটা রকম গাছ আছে, যেখানে ওই পঞ্চাননের বাবার ওই ঘোড়া টোড়া যেমন রাখা হয় না মাটির, ওই রকম একটা ব্যাপার আছে। আমি বুঝলাম যে কিছু একটা তো ব্যাপার হয়েছে। ওই ওখানকার ওই যখন কাটা হচ্ছিল ওখানকার কোনো বজ্র বা রক্ত ছিটকে ওই গাছে পড়ে এই জায়গার একটা অভিশাপ বা এই জায়গার একটা এদের ওপরে একটা প্রভাব পড়ছে। তার সঙ্গে সঙ্গে যেহেতু এদের ওপরে বা এই গ্রামের যারা যারা থাকে তাদের ওপরে প্রত্যেকের ওপর এই জলবুড়ির একটা আশীর্বাদ রয়েছে বা জলবুড়ি আগলে রেখেছে সবাইকে, তখন সেও নিশ্চয়ই মনক্ষুণ্ণ হয়েছেন। ঠিক আছে, আমি এই বিষয়ে কী করতে হবে, এই বিষয়ে কী করা যাবে, এই বিষয়ে কী তন্ত্রক্রিয়া প্রয়োগ হবে ওখানে। মানে একটা আমি বললাম যে বাড়িতে একটা ওখানে পঞ্চানন বাবার একটা বিশেষ করে ওখানে পূজা দাও তোমরা, ভালো করে পরিশুদ্ধ করো জায়গাটাকে, মানে পাপমোচন করো তোমাদের ব্রাহ্মণের সঙ্গে কথা বলে ওই জায়গায়। আর আমি প্রণবকে আর প্রণবের বউকে নিয়ে গেলাম ওয়াইফকে ওই জলবুড়ির ওই পুকুরে। ওখানে নিয়ে গিয়ে আমি বললাম তোমরা নামো নিচে, আগে নেমে জলে গোড়ালি ডুবিয়ে দাঁড়িয়ে বাবাই বলে দিয়েছিলেন এগুলো করার কথা। ওই দাঁড়িয়ে জল বুড়িকে তোমরা হাত জোর করে ক্ষমা চাও যে আমাদের এরকম অজান্তি হয়েছিল, এরকম আমরা বাবা পঞ্চাননের ওখানে দুর্গন্ধ বা এরকম একটা বর্জ্য এরকম গেছে, আমরা এর জন্য ক্ষমা প্রার্থী। আমাদেরকে বাকি জীবনটা যেন আমাদের ভালো হয় বা আমাদেরকে যেন কোনো রকম কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়, তোমরা এই জলবুড়ির কাছে জানাও। আমি ওপর থেকে দাঁড়িয়ে মানে ঘাটের ওপর থেকে দাঁড়িয়ে জোড়হাত করে জলবুড়িকে প্রণাম জানালাম যে আপনি আমাকে যে দর্শন দিয়েছিলেন, আমি জানি না আপনি কি না সেটা, এরা বলছে আপনি, যদি আপনি হন আমার এটা সারা জীবন আমি নিজেকে ধন্য বলে মনে করব এবং আপনি ভালো থাকবেন বলে হাত জোর করে প্রণাম করে ওরা উঠে এলো, আমিও চলে এলাম। এই হচ্ছে ওরা মানে এই ফ্ল্যাট থেকে আবার গ্রামের বাড়ি গেছিল, গিয়ে তারপর এই ক্রিয়া আমি একসঙ্গেই তো গেলাম। একসাথে তার আগে যেহেতু ভয় পাচ্ছিল ওকে তো পাঠিয়ে দিয়েছিল ওর ওয়াইফকে ওখানে। তারপর যখন আমি আবার দ্বিতীয়বার এরা যখন দুজন ভয় পেল, রাজা আর প্রণব, তখন আমি গেলাম, এদের সঙ্গে কথাবার্তা হলো, আমি চলো তোমাদের গ্রামে চলো। ওখানে গিয়ে পরিবারের সবার সঙ্গে কথা বলে জিনিসটা পুরো কনফেস করা হলো যে কি একটা ব্যাপার হয়েছিল। ওই তারপর পুজোটা করা হয় বাবা পঞ্চাননের ওখানে পুজোটা করা। মানে কি হয়েছিল ওখানে যখন ওই মানে ওই খাসিগুলো কাটছিল আর কি, ওরা তো জানে না, যারা কাটতে এসেছিল ওরা তো হচ্ছে বিধর্মী, ওরা হিন্দু নয়। এবার ওরা ওসবের তো ধারে না বা জানেও না, ওদের অজান্তি হয়েছে। ওরা মাটির ঘোড়া বাবা রাখা আছে, ওরা জানে না। এটা তো ভুল হয়েছে এদেরই, যারা ম্যানেজমেন্টে ছিল এদের বাড়ির, তাদের ওখানে থাকা উচিত ছিল, তাদের বলা উচিত ছিল ওই জায়গায় ওটা করো না, বা তার জন্য অন্য কোটা জায়গায় ব্যবস্থা করা উচিত ছিল। এটা ওদের ভুল, সেই ভুলটার জন্যই আজকে ওদের ওই রকম সমস্যার সম্মুখীন ওরা হয়েছিল। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।